এইমাত্র আমরা ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করলাম। এখানে টোল নিল হচ্ছে 135 টাকা। NH16 ধরেই যাচ্ছি। অনেকক্ষণ আগে পাঁচলা বলে জায়গাটা যেটা বেরিয়ে এসেছি। ড্রাইভটা একদমই এনজয় করা যাচ্ছে না, একটু মনে হয় ফাঁকা হচ্ছে। এবারে দেখা যাক কতটা এগোনো যায়। আচ্ছা, এই যে উলুবেড়িয়া ক্রস করলাম। এবারে দেখুন, এবারে আমি সোজা রাস্তাটা নেব। এখানে প্রচুর কাশফুল হয়েছিল শরৎকালে, এখন শুকিয়ে গেছে। চলে এসছে এই বাড়িটার ওপরে দোতলা। আমাদের বাংলার কত বড় বড় বিপ্লবীরা পা রেখেছেন এক সময়। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। হালকা হালকা শীত পড়লে আমার মতো আর কার কার মনে হয় বলুন তো যে একটু ঘুরে আসি। তো আজকে সেরকমই একটা রোড ট্রিপে যাচ্ছি। ক্যাপশনটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা কেউ কেউ হয়তো বুঝতে পারেননি যে আজকে আমার ডেস্টিনেশনটা কোথায়। আজকে এখন আমি আমার বাড়ি থেকে সবে বার হয়েছি, গাড়িতে বসেছি। এবারে আমরা ধরবো ন্যাশনাল হাইওয়ে 16, অর্থাৎ কলকাতা মুম্বাই হাইওয়ে। মাত্র 1.5 ঘন্টার পথ। কলকাতা থেকে যারা আসবেন ডিস্টেন্স অনুযায়ী মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। একদম কাছে, হাওড়া জেলার মধ্যেই। তো চলুন আমার সঙ্গে। তো এবারে বালি হল্ট ক্রস করব, তারপরে ধরবো ন্যাশনাল হাইওয়ে 16। তো চলুন, দেখা হচ্ছে। তো দেখুন, এবারে আমি যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 16 এর সঙ্গে মার্চ করব। আচ্ছা, এটা কিন্তু আমার প্রথম রোড ট্রিপ ব্লগ। হ্যাঁ, তো আপনারা কিন্তু কাইন্ডলি অনেস্ট রিভিউ দেবেন। মানে ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। হ্যাঁ, তাতে করে কি আমি ইমপ্রুভ করতে পারবো। যদি এই রোড ট্রিপ ব্লগটা করতে গিয়ে কোনো কিছু আমি মিস করে যাই বলতে, বা কোনো কিছু দেখাতে মিস করে যাই, তো সেটা অবশ্যই কিন্তু মেনশন করবেন। এই যে দেখুন, এখানে ডান দিকে আমি যাব। এখানে রাস্তাটা ভীষণ ভাঙাচোরা, হেভি ভেহিকেল গুলো যায়, তো খুবই ভাঙাচোরা রাস্তা। এই যে এখান থেকে আমি ন্যাশনাল হাইওয়ে 16-এ মার্চ করলাম, মিডিল লেন ধরে নিলাম। চলুন তাহলে, আবার সামনে আছে আমাদের ধুলাগড় টোল প্লাজা। সেখানে ওই টোল প্লাজাটা ক্রস করব, করে আমি আবার আপনাদের সঙ্গে মিট করছি। ঠিক আছে? আচ্ছা, এইমাত্র আমরা ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করলাম। এখানে টোল নিল হচ্ছে 135 টাকা যাওয়ার সময়, আর যদি সেম ডে রিটার্ন হয় তাহলে 65 টাকা। আর যদি পরের দিন বা মানে 24 ঘন্টার পরে যদি হয় তাহলে আবার সেম টোল। ঠিক আছে? আচ্ছা, এই যে এই টাইপের হেভি ভেহিকেল গুলো, এদের থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন রাস্তায় গাড়ি চালাবার সময়। দেখুন, আমি আবার সেই ড্রাইভিং এর কচকচানি শুরু করে দিলাম, হয়তো ভাবছেন। তো এই ঢেকি তো স্বর্গে গেলেও ধান ভাঙে, কথাই আছে, তো সেই কারণেই হয়তো বলছি। এখানে কিন্তু রাস্তার স্পিড লিমিট হচ্ছে 70 থেকে 80 আমি দেখছি। তো আমি চেষ্টা করছি সেই স্পিডে রেখে গাড়ি চালাবার। মোটামুটি এখন এই 72-73 মতন স্পিড আছে আমার গাড়ির। আর মিডিল লেন দিয়ে চলার চেষ্টা করছি, কারণ মিডিল লেনটা আমি আগেও বলেছি আপনাদের, যে কোনো সময় হাইওয়েতে যখন গাড়ি চালাবেন এটা হচ্ছে সেফেস্ট লেন। কারণ অনেকটা আপনি রেসপন্সের জন্য টাইম পাবেন, ডান দিক বা বাদিক থেকে কিছু হঠাৎ করে চলে এলে। আচ্ছা, এখানে ক্রসিং আছে। হ্যাঁ, এখানে আমি দাঁড়াচ্ছি। এখানে আবার ক্রসিং আছে, দাঁড়িয়ে পড়তে হলো।
দেখুন NH16 ধরেই যাচ্ছি। অনেকক্ষণ আগে পাঁচলা বলে জায়গাটা যেটা বেরিয়ে এসেছি। এখানে রাস্তায় বোধহয় কাজ চলছে, ডাইভার্ট করছে ট্রাফিক। এই যে দেখুন রাস্তায় কাজ চলছে। আজকে রাস্তায় খালি লরি আর লরি, ড্রাইভটা একদমই এনজয় করা যাচ্ছে না। ভীষণ লরি আজকে, প্রচন্ড জ্যাম। ভেবেছিলাম রবিবার বেরিয়েছি একটু বোধহয় ফাঁকা পাবো, তো তার উপায় নেই, উল্টো দিক থেকে গাড়ি আসছে দেখুন, রং রুটে, রং সাইড দিয়ে। এই এদের পাশ দিয়ে যাওয়ার সময় কিন্তু একটু বেশি করে হর্ন দেবেন যখন হাইওয়ে দিয়ে যাবেন আপনারা, নতুন যারা চালাচ্ছেন তাদের জন্যই বলছি অবশ্য। এই দেখুন ব্যারিকেড করে রাখে, যে এটা ওয়েস্ট বেঙ্গলের একটা স্পেশালিটি। হাইওয়ের মাঝখানে দুটো লেন জুড়ে ব্যারিকেড গুলো বসিয়ে রাখে, তো হঠাৎ করে হাই স্পিডে এসে কিন্তু সামলানো যায় না, অনেক অ্যাক্সিডেন্ট হয় এই ব্যারিকেড গুলোর জন্য, বিশেষ করে রাত্রিরে। তো সুতরাং ওই জন্য আমি বারবার বলি মিডিল লেন ইজ দ্য সেফেস্ট লেন, সব থেকে সেফ লেন হচ্ছে মিডিল লেন। চেষ্টা করবেন যতটা সময় মিডিল লেন দিয়ে চালানো যায়। তো চলুন আবার সামনে দেখা যাক কি আছে, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, এবার একটু ডিস্টেন্স গুলো সম্বন্ধে বলি। সেটা হচ্ছে যে আমাদের বালির বাড়ি থেকে মোটামুটি ধুলাগড় টোল প্লাজা হচ্ছে 26 কিলোমিটার মতো। আর 26 কিলোমিটার আসার পরে ধুলাগড় টোল প্লাজা ক্রস করে ওখান থেকে আমাদের যে ডেস্টিনেশন, মানে যেখানে আজকে আমি যাচ্ছি, সেটা হচ্ছে 36 কিলোমিটার বা 37 কিলোমিটার মতো। গুগল ম্যাপ অন্তত তাই বললো। তো এখানে আবার একটা ক্রসিং আছে, দাঁড়াতে হচ্ছে উলুবেড়িয়া। এখানে ক্রসিংটায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই যে উলুবেড়িয়া ক্রস করলাম, এবারে দেখুন, এবারে আমি সোজা রাস্তাটা নেব, এদিকে নয়, এদিকে উলুবেড়িয়া ঢুকে যাচ্ছে, সোজা রাস্তাটা আমি নেব। ভীষণ জ্যাম, তো এখন আর ভিডিও করে কোনো লাভ নেই,
আবার দেখা হচ্ছে। এই প্রথম একটু ফাঁকা রাস্তা পেলাম, এর আগে বিভৎস অবস্থা, জ্যাম আর ব্যারিকেড দিয়ে রেখেছে যত্রতত্র, ভীষণ বিরক্তিকর লাগছিল গাড়ি চালাতে। এই প্রথম একটু আরাম করে চালাতে পারছি, ভালো লাগছে। আচ্ছা, এবারে কোথায় যাচ্ছি বুঝতে পারছেন কি? এবারে যাচ্ছি কোলাঘাটের দিকে, কিন্তু কোলাঘাট অব্দি যাব না। কোলাঘাটের আগেই আমাদের ডেস্টিনেশন চলে আসবে। তো দেখুন চারদিক এখন একটু ভালো লাগছে দেখতে, বেশ শহরের থেকে বেরিয়ে একটু গ্রাম্য পরিবেশ ভালোই লাগছে, সবুজ চারধারে। চলুন আরেকটু গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এই কুলগাছিয়া ক্রস করলাম। তখন আপনাদের রেখেছিলাম একটা সাসপেন্সে, তো এবারে বলেই দিই আমরা আজকে যাচ্ছি দেউলটিতে। অ্যাকচুয়ালি যাচ্ছি সামতাবের গ্রাম, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে, শরৎকুটি। তো সেটাই আজকে আমাদের রোড ট্রিপের ডেস্টিনেশন। এবারে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে এই ভেতরের রাস্তাটায় ঢুকছি। এই যে দেখুন এই রাস্তাটা, বাদিকের এই রাস্তাটা, এখান দিয়ে গিয়ে শরৎচন্দ্রের বাড়ি আমরা দেখতে পাবো। এখান থেকে নিতে হবে ডান দিক। এই যে এই ফ্লাইওভারটার নিচ দিয়ে বাজার বসেছে, এখানে ডান দিক নিতে হবে। খুব ভিড়ভাড় রাস্তা। এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে দেউলটি অটো স্ট্যান্ড। এই যে দেউলটি অটো স্ট্যান্ড। বাম্পার রয়েছে। এটাই সোজা চলে গেছে শরৎচন্দ্রের বাড়ির দিকে। তো চলুন আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা দেখুন আমরা এখানে
পার্কিং এরিয়া ঢুকে গেছি, ভিজিটার্স পার্কিং এরিয়া এখানে লেখা রয়েছে। এখানে গাড়ি রেখেছি, এখানে গাড়ি রাখা রয়েছে। এবারে আমরা যাব, দেখুন এখান থেকে বেরিয়ে, মানে অ্যাকচুয়ালি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা এটা। এখান থেকে আমরা এসে এখানে গাড়ি রাখলাম এবং এবারে যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির দিকে। চলুন। আচ্ছা, এটা 10টার সময় খোলে। তো এখন 10টা বাজতে 10, এখনো খোলেনি। এটাই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো এখন বাইরে থেকে দেখুন, খুলে গেলে ভেতর থেকে দেখাবো। ততক্ষণ চলুন এখানে রূপনারায়ণ নদীর পাড়টা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে রূপনারায়ণ নদী পাড়ে যাওয়া যায়, সেটাই যাচ্ছি। চলুন, বাদিক দিয়ে যেতে হবে। চলুন গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে রূপনারায়ণ নদীর পাড়, দেখুন। এখানে প্রচুর কাশফুল হয়েছিল শরৎকালে, এখন শুকিয়ে গেছে। চারদিকটা দেখুন, বেশ সুন্দর। এটা কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে। এই হচ্ছে রূপনারায়ণ নদী। শরৎচন্দ্রের বাড়ির ভেতর ঢুকে গেছি। এই হচ্ছে টোটাল বাড়িটা। এখানে ওনার একটা স্ট্যাচু আছে। আচ্ছা, আপনাদের হয়তো জানা আছে কি জানা নেই জানি না, এখানে এই বাড়িটা তৈরি হয়েছিল 1923 সালে, আর শরৎচন্দ্র এখানে বাস করেছিলেন 12 বছর। এখানে থাকা অবস্থাতেই উনি ওনার কিছু বিখ্যাত উপন্যাস পরিণীতা, দেবদাস, রামের সুমতি এগুলো লিখেছিলেন। এখন বাড়ির ভেতরে ঢুকে দেখি এখানে শরৎচন্দ্রের ব্যবহারের কি কি সামগ্রী রাখা রয়েছে। চলুন দেখুন, আপনাদের দেখাচ্ছি শরৎচন্দ্রের বসার আরাম কেদারা, ওনার রাইটিং ডেস্ক, এটাই ওনার লেখার ঘর ছিল। এখানে বসেই উনি ওনার বিখ্যাত উপন্যাস, ছোট গল্প ইত্যাদিগুলো লিখেছিলেন। ওই লাঠি রয়েছে ওনার, এবং লাঠির পাশে ওনার জুতো রাখা রয়েছে। এই যে ওনার জুতো, হ্যাঁ, এখানে ওনার জুতো রাখা রয়েছে। এটা ওনার লেখার ঘর। ওই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, আর সোজা জানলাটা খুলে দিতেন। তখন বাদশার পাঁচিলটা ছিল রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠি রয়েছে একদম কোণে, জুতো কাঁচের সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুশয্যায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এই যে দেখুন, এখানে লেখা রয়েছে উনি 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত এই বাড়িতে কাটিয়েছিলেন। এখানে তার শেষ লেখা উপন্যাস বিপ্রদাসও উনি এখানে লিখেছিলেন।
এছাড়া বেশ কয়েকটি জনপ্রিয় ছোট গল্প উপন্যাস রচিত হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছিল ওনার এই বাড়ি। একটা মিটিং করছিল, এখানে নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাংলাদেশ যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদীর পথে এসে রাতে মিটিং করতেন। হারিকেন লণ্ঠন জেলে ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামার চেতেন, গড়গড়ার পাশে ওটা ভাবছে রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন, আর সাদা প্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় বসতেন, এটা বিপ্লবীদের মিটিং হচ্ছিল। আসুন চিকিৎসা এখন বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে ওষুধ রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। স্টার্ট করুন। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এইখানে রান্নাঘর ছিল দোতলা 78-এ, বনের রান্নাঘরটা পুড়িয়ে রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য। আর এটা হচ্ছে বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার দরজা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে ব্যাকডোর। বিপ্লবীরা এখান দিয়ে পালিয়ে যেতে পারতেন, সেই বন্দোবস্ত ছিল। অর্থাৎ রাতে মিটিং করার সময় যদি কোনো মানে ইংরেজ পুলিশ চলে আসতো তো তারা কিন্তু এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতেন। চলে এসছে এই বাড়িটার ওপরে দোতলায়। এই ছাদটা দেখুন, পরিবর্গার ছাদ, টালির, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো বেডরুম রয়েছে, ঘরগুলো বন্ধ, দেখানো যাবে না, জানলা দিয়ে চেষ্টা করছি যতটা সম্ভব দেখাবার। ঘরে আলনা, আলমারি, শোকেস সবকিছু রয়েছে, ওনার ব্যবহার করা সব জিনিসপত্র। সত্যি কথা বলতে কি, আজকে আমার ভাবলেই গায়ে কাটা দিচ্ছে যে আমি এরকম একটা বাড়িতে এসেছি যেখানে আমাদের বাংলার বড় বড় বিপ্লবীরা এককালে এসেছেন, থেকেছেন, মিটিং করেছেন। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আমার অত্যন্ত প্রিয় লেখক, তার সমস্ত গল্প উপন্যাস আমার পড়া, উনি এখানে বাস করেছেন টানা 12 বছর। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আচ্ছা, শরৎচন্দ্র কিন্তু অ্যানিমাল লাভার ছিলেন, উনি ময়ূর পুষতেন, সেটা তো আগেই জানলেন। তো এখনো দেখুন এখানে পাখির খাঁচায় কিছু পাখি রাখা রয়েছে। ডিজাইনটা দেখুন, বারান্দার মেঝের ডিজাইনটা কি সুন্দর, কতদিন আগে, কিন্তু এখনো এক ফোঁটা ম্লান হয়নি। কি সুন্দর লাল টকটকে রং। আচ্ছা, এটা একটা বেডরুম। এটা ওনার শোয়ার ঘর ছিল।
এবার নিচে গিয়ে আপনাদের দেখাবো সেই পুকুরটা যেখানে ওই কার্তিক গণেশ কিন্তু অ্যাকচুয়ালি ছিল, মানে সেই মাছ দুটো। ওই দেখুন সেই পুকুরটা, দেখতে পাচ্ছেন তো এই বারান্দা থেকে? এই যে পুকুরটা, এই পুকুরটাতেই ওনার দুটো পোষা রুই মাছ ছিল, কার্তিক এবং গণেশ, রামের সুমতিতে যাদের কথা উল্লেখ করা হয়েছে। একটা জিনিস দেখুন, শুনে নিন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। মাছ। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটা যে ওপরে ঠেক দিয়ে রাখা ছিল, এটা হচ্ছে সিমেন্টের ঠেক। এই সামনেই যে পুকুর আছে রামের সুমতি গল্পের, কার্তিক গণেশ মাছ ওই পুকুরেই থাকতো। আচ্ছা, আপনারা রামের সুমতি তো নিশ্চয়ই পড়েছেন, তো মনে আছে সেখানে দুটো মাছের কথা বলা ছিল, কার্তিক আর গণেশ, পোষা মাছ। অ্যাকচুয়ালি কিন্তু তারা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পোষা মাছ। কার্তিক আর গণেশ এই পুকুরেই তারা থাকতো। কার্তিককে ডাকলে সে চলে আসতো, গণেশকে ডাকলে সে চলে আসতো। ভাবুন একবার, দুটো মাছকেও উনি পোষ মানিয়েছিলেন। তো দেউলটিতে এসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং রূপনারায়ণ নদীর তীর ঘোরা হয়ে গেল। এবারে আমরা বাড়ির পথে। আচ্ছা, তো আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের বালি থেকে এখানে আসতে মোটামুটি সময় লাগলো 1.25 ঘন্টা মতন। কিন্তু সেটা হচ্ছে প্রচুর আজকে জ্যাম ছিল রাস্তায়, ভীষণ কনজেস্টেড, আপনারা তো দেখতেই পেয়েছেন। খুবই মানে খুব কম জায়গাতেই গাড়ি 70-80 স্পিডে চলতে পেরেছে, বেশিরভাগ জায়গাতেই খুব ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে। আর দেউলটি অটো স্ট্যান্ড থেকে যে রাস্তাটা শরৎচন্দ্রের বাড়ি পর্যন্ত আসছে, সেই রাস্তাটাও খুব সরু এবং গ্রামের মধ্য দিয়ে, তো ফলে ওখানেও খানিকটা সময় যাবে। বাকি রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে আমাদের বালির বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা লাগার কথা, 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগার কথা। আর কলকাতা থেকে যারা আসবেন তারা ডিস্টেন্সটা গুগল ম্যাপে একটু দেখে নেবেন, খুব বেশি সময় লাগবে না। সকালে এসে দুপুরের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন, ভালো লাগবে খুব। আসতে পারেন এখানে, আমার তো খুব ভালো লাগলো। আমি এর আগেও এসেছি, তবে আবার এলাম কারণ এর আগে যখন এসেছিলাম তখন খুব ভিড় ছিল, একটা বিশেষ কোনো দিন ছিল, 25শে ডিসেম্বর টাইপের কিছু বোধহয় ছিল, ভীষণ ভিড় ছিল, ভালো করে ঘুরতে পারিনি, তো ওই জন্য আবার এলাম। তো আপনারা কিন্তু অবশ্যই অনেস্ট রিভিউ দেবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই আমার এই ছোট্ট প্রয়াসটা ভালো লাগলো কিনা। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, আর যদি ভালো না লাগে, যদি কিছু অভাব বোধ করেন যে এই জিনিসটা হলো না, ইনকমপ্লিট, সেটাও কিন্তু জানাবেন। তাহলে আমি চেষ্টা করব আমার পরবর্তী যে রোড ট্রিপ ব্লগগুলো আমি করার চেষ্টা করব সেখানে সেই জিনিসগুলো অ্যাডিশন করার। ঠিক আছে, তো এখন আমরা রওনা দেব আজকের জন্য। টাটা। ওই একই রাস্তা ধরে আবার ফিরবো, সিট বেল্ট পরে নিলাম। চলুন, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এই যে শরৎচন্দ্রের বাড়ি ছেড়ে এবারে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। এই রাস্তা ধরেই এসেছিলাম, আবার এই রাস্তা ধরেই ফিরে যাচ্ছি। যাওয়ার রাস্তাটা একটু আপনাদের দেখিয়ে দিলাম।